ডক্টর আহসান এইচ মনসুর দেশের একজন স্বনামধন্য অর্থনীতিবিদ, যিনি IMF এর উচ্চ পদে কাজ করেছেন। দেশে ভ্যাট ব্যবস্থার সক্ষমতা উন্নয়নে পরামর্শক ছিলেন। PRI এর প্রধান নির্বাহী হিসেবে আরও অনেক গবেষণা প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন। এখন তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দেশের আর্থিক খাতের অভিভাবক। আজকের অর্থযুগের ঈদের এই বিশেষ পর্বে জানবো তার ছেলেবেলার ঈদ আর এখনকার ঈদ উদযাপন নিয়ে। সঙ্গে থাকছেন তার সহধর্মিণী দিলরুবা রহমান, যিনি শুধু সংসারই নয়, পরিবারের ঈদ ব্যবস্থাপনা কিংবা টাঙ্গাইলের তাদের রিসোর্ট ব্যবস্থাপনাও দেখেন। দর্শক, এতক্ষণ যাদের কথা বলছিলাম সেই দুজনে এখন আমাদের সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং তার অর্ধাঙ্গিনী দিলরুবা রহমান আমাদের সাথে আছেন। আমরা তার সাথে আলাপ করব, আমরা জানবো তারা কীভাবে ঈদ উদযাপন করেন, তাদের পরিকল্পনা কী থাকে, কীভাবে শুরু হয় ঈদের দিন। চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ঈদের অর্থযোগের এই বিশেষ আয়োজনে। প্রথম প্রশ্নটাই স্যারের কাছে থাকছে। স্যার, ঈদ তো আমাদের প্রত্যেকের কাছে ঈদের একটা আলাদা আনন্দ, আলাদা আয়োজন, আলাদা প্রস্তুতি থাকে। আপনার ঈদ কীভাবে শুরু হয়? সত্যি কথা বলতে আমাদের ঈদটা হচ্ছে মানুষের ঈদকে কীভাবে ভালো করে করা যায় সেই জন্য 1 মাস 2 মাস আগের থেকেই প্রস্তুতিটা নেওয়া, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। এটা আমার ব্যক্তিগত জীবনেরটা না। কীভাবে LC ওপেনিং খুলে চালের আমদানি বাড়ানো যায়, বা আমাদের ছোলা বা গুড়, চিনি, ঘি, তেল ইত্যাদি সরবরাহটা বাড়িয়ে ঈদটাকে যেন জনসাধারণের জন্য একটা নিশ্চিন্ত একটা সুযোগ করে দেওয়া, বিরাট কিছু ঘটে না যায় সেটাকে অ্যাভয়েড করা। এটা হচ্ছে আমার মানে ঈদের অনেক আগের থেকে প্রস্তুতি নেওয়া অ্যাজ এ গভর্নর হিসাবে এটিকে। আর ব্যক্তিগত পর্যায়ে ঈদ এখন মোটামুটিভাবে বলা যায় যে পারিবারিকভাবে এটা গৃহিণীর হাতে ছাড়া আছে, তারাই এটাকে ম্যানেজ করে। স্যার তো বললেনই সব দায়িত্ব আপনার কাছে চলে আসে ঈদের সময়। তো একটু ঈদের প্রস্তুতির ব্যাপারে জানতে চাই। এমনি নর্মাল যে খাবারের প্রস্তুতি, সেটা তো বাজার ঘাট সব কিছু বা ঘরের সৌন্দর্য বর্ধন, সেগুলোর সাথে সাথে ওনার জন্য ঈদের কাপড় আমাকেই কিনতে হয়। এবং সেটা উনি তো বললেন একটা, আসলে যখন কিনতে যাই 8-10টার কমে হয় না। দেখা যায় সেই জিনিসগুলো একেবারে লাস্ট আওয়ারই করতে হয়। বাচ্চাদের কিছু কাপড় চোপড় কিনি, আত্মীয় স্বজন, এরকম আর এই প্রস্তুতিগুলো চলে। তবে লাস্ট আওয়ারেই আসলে জিনিসটা করা হয়। স্যারের কি ঈদ নিয়ে কোনো বিশেষ দাবি বা ডিমান্ড থাকে? একটাই ডিমান্ড, সেটা হচ্ছে, একটা না দুটো বলবো। ঈদের সকালবেলায় উঠে নামাজ পড়ে উনার স্পেশাল লাচ্ছা সেমাই খেতে হবে, এবং খাবারের পরপরই বাসা থেকে বেরিয়ে যেতে হবে। মানে বাসায় আর ঈদের দিন থাকা যাবে না। তারপরে কি আপনারা পুরো ফ্যামিলি আসলে ঘুরতে বেরোচ্ছেন? মোটামুটি বাচ্চারা যদি থাকে ওদেরকে নিয়ে বের হই, না হলে আমরা দুজনই বের হই, সারাদিনই ঘুরে টুরে ক্লান্ত যখন ফিল করি তখন বাসায় ফিরে আসি। স্যারের মতো একজন মানুষ যিনি আসলে এত জায়গায় এত কিছুতে ইনভলভড, তার সহধর্মী, তার জীবনসঙ্গী হওয়ার ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এটা তো একটা বিশেষ দায়িত্ব মনে হয় না? বেসিক্যালি উনি আসলে ওনার অফিসটুকুনি জানেন, আর বাকিটা আমারই সব। ক্ষেত্র বিশেষে অফিসটাও একটু একটু সামলাতে হয়। স্যার, একটু আমি আপনার শৈশবে যেতে চাই। সবারই তো মানে চাইল্ডহুড মেমোরি আমরা যা বলি, বা শৈশবের যে ঈদের কথা যেটা বলি, সেটা যদি বলি তাহলে আপনার কি মনে পড়ে? শৈশবের ঈদটা এখনও খুব মনে পড়ে। তখন সত্যি কথা বলতে ঈদের প্রাচুর্য ছিল না, কিন্তু আনন্দ ছিল। ঈদের আগের দিনে আমরা 5 ভাই বোন ছিলাম, তো সবাই মিলে ঘর বাড়ি ধোয়া, একেবারে সাফসুফ করা, সব ঠিকঠাক করার দায়িত্ব ছিল আমাদের। একেবারে ঝাঁটা দিয়ে পানি দিয়ে প্লটগুলোকে সব পরিষ্কার করে ফেলা, সেই দায়িত্বগুলো আমরা করতাম। আমরা পাকটাকে নিয়ে ব্যস্ত থাকতেন। তো কিছু ফুল টুল থাকলে বাগান থেকে নিয়ে এসে একটু সাজিয়ে দেওয়া, একটু করা, এইগুলো ছিল আমাদের। কাপড় চোপড়ের ব্যাপারে ছিল খুবই সীমিত বাজেটের আয়, যেটা সরকারি কর্মকর্তা ছিলেন বাবা, সেই হিসাবে হয়তো একটা শার্ট পেতাম। খুব আদর, মানে খুবই যত্ন করেই রাখা হতো ওই শার্টগুলোকে। আব্বার সাথে সকালবেলা উঠে নামাজে চলে যেতাম। তারপরে আমরা অনারণ পাড়া প্রতিবেশী বাসায়, এটা সেটা সব বাসায় ডুডু করে দুপুরবেলায় ফিরে আসতাম। বাবারা হয়তো সরকারি কর্মকর্তা বাসায় গেলেন, আমরা হয়তো আমাদের মানে
কি বলবো, পাশের বাসা, তার পাশের বাসা করতে করতে হয়তো 1 মাইল দূরের বাসায় চলে গেছি ঘুরতে ঘুরতে। খাবারের মধ্যে আপনার কি পছন্দ? মানে ঈদে তো স্পেশাল খাবার থাকে, আপনি কি ম্যাম তো বললেন আপনার সেমাই খুব পছন্দ। আর ওই লাচ্ছা সেমাইটা থাকে, আর হয়তো একটু চটপটি থাকলো বা কিছু একটা খিচুড়ি থাকলো। যদি পোলাও আর খিচুড়ি থাকে আমি খিচুড়িটা হয়তো নিলাম। স্যার আপনি তো দেশের বাইরেও নানা জায়গায় লম্বা সময় থেকেছেন, অনেকগুলো দেশেও আপনার থাকা হয়েছে স্যার, তো সেখানকার ঈদ আর এখানকার ঈদের মধ্যে পার্থক্য কি দেখেন? ছাত্র জীবনে যখন আমি কানাডায় ছিলাম তখন তো আমি একটা থাকতাম, ওইখানে লেবানিজ কমিউনিটিটা বিশাল বড় ছিল, মিডল ইস্টার্ন কমিউনিটিটা, তারাই সব আয়োজন করে নিয়ে আসতো, খাওয়া দাওয়া এটা সেটা। আমরা ওখান দিকে সুন্দরভাবে ব্যাচেলার্স মানুষ আমরা এতে খেয়ে দিয়ে গল্প টল্প করে পাঠায় চলে আসতাম। তারপরে যখন ওয়াশিংটনে ছিলাম তখন আবার কমিউনিটিটা খুব ডেভেলপড কমিউনিটি, মানে ওয়েল অফ কমিউনিটি। আমরা বাঙালিরা আবার একটু ডিফারেন্ট। আমরা কি করতাম, একটা নর্মালি তখন একটা হোটেল ভাড়া করতাম, হোটেলের যে মেইন কনভেনশন রুম সেটাকে নামাজের সেন্টার হিসাবে ব্যবহার করা হতো, এবং সেখানে সবাই আমরা কংগ্রিগেট করতাম, বাঙালিরা শুধু, আর কেউ না কিন্তু, শুধু বাঙালিরা। এবং সেখানে সবাই অনেকেই খাওয়া দাওয়া নিয়ে আসতো এবং সেটাকেও আমরা শেয়ার করতাম, গল্প গুজব করতাম। তারপরে ওখান থেকে আমরা যার যার অনেকের বাসায় 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 বেরোতে যেতাম। একটা নিয়ম ছিল যে ঈদের পরবর্তী দিনে সবাইকে আমাদের বাসায় আবার দাওয়াত দিতাম, সেটা ওপেন হাউস করা ছিল, সবাই জানতো যে ঈদের পরের দিন ওইখানে আমাদের ওখানে যাওয়া যাবে। এটা একটা অন্য ধরনের আমেজ ছিল। ঢাকায় এসে প্রথম দিকে একটু এস্টাবলিশ করতে একটু সময় লাগে, বা ঢাকাতে আবার আত্মীয় স্বজন আছে, সেখানে একটা অব্লিগেশনও আছে, একটা কমিটমেন্টও আছে, এবং তাদের যাতায়াতটা আছে। তো সেই হিসাবে ঢাকা এখন যেমন উনি বললেন ঠিক মতোই যে নামাজের পরে বের হয়ে যাই, কারণ সারা বছর হয়তো দেখা হয় না কারোর সাথে, হয়তো ঈদের দিন ছাড়া আর হয়তো দেখাই হয় না। অর্থনীতিবিদ, বিশ্লেষক হিসেবে ঈদ, আর এবার আপনি গভর্নর হিসেবে আপনার যে ঈদের প্রস্তুতি, কতটা পরিবর্তন দেখছেন? এখানে একটা অফিসিয়াল অব্লিগেশন এখানে একটা আছে, যেটা আগে ছিল না। আগে যেমন আমরা সকালবেলা বেরিয়ে যেতাম, যখন ইচ্ছা ফিরতাম, এখন তা করা যাবে না। এখন প্রত্যাশা আছে যে অনেকেই হয়তো যারা ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে জড়িত, বিভিন্ন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা বা বোর্ড বা চেয়ারম্যান বা ওনারা আসবেন, আমাকে সবাই বলেছেন ওনারা আসবেন, তো কাজে আমাকে সেই জন্য বাসায় থাকতে হবে। দ্যাটস এ কমিটমেন্ট যেটা আমাকে করতে হবে, অব্লিগেটরি পার্ট অফ ইট, বাট আই এম লুকিং ফরওয়ার্ড। সো ম্যাম, ঠিক একই প্রশ্নটা আপনার কাছেও থাকছে। স্যার তো এবার গভর্নর হলেন, এতদিন তো নানা দায়িত্বে তো দায়িত্ববান উনি ছিলেনই, এখন গভর্নরের মতো একটা বড় একটা পদের মধ্যে এরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসছে। এবারকার ঈদের মধ্যে আপনি কেমন পরিবর্তন দেখেন বা কেমন ফিল করছেন? এই ঈদটা আপনার কাছে কেমন মনে হয়, কতটুকু আলাদা এই ঈদটা? অনেকেই আসছেন, যেটা ব্যাংকের সাথে রিলেটেড, এটা একটা বিরাট ডিফারেন্স। আর হয়তো রাতে আত্মীয় স্বজন কিছু দেখা হবে। এখন ঈদের দিনের বেড়ানোটা সম্ভবত ঈদের পরে আমাদের বেড়ানো হবে। স্যারের সাথে প্রথম ঈদ বা কোনো বিশেষ একটা ঈদ বা কোনো ইন্টারেস্টিং কোনো একটা ঘটনা যদি ঈদ সম্পর্কিত থাকে আমাদের সাথে যদি শেয়ার করেন আর কি। বললে আমি জানি না স্যারের একটু হবে কি না। তো বাজারে তো আমি স্যারের জন্যই কাপড় কেনাকাটা করতে গেছি, উনি কিন্তু যান নাই, উনি জাস্ট আইডিয়া পেল। এখন কোথায় কথা বলতে বলতে উনি বললেন যে হ্যাঁ এটার দাম এত, আমি তো একটু কমে আসছি কি না, এটা তো ঠিক হয় নাই, তুমি তো যাও নাই দিয়ে। সো ওটা থেকে বুঝে ফেলছি ওই ঈদটা আমার কাছে একটু আলাদা ছিল। মোরলেস উনি তো আমার সাথে যাননি, ওইবার উনি ছিলেন না সাথে। ম্যামের সাথে আপনার সবচেয়ে পছন্দের ঈদের মেমোরিটা কি, বা এখন যদি মনে পড়ে যাচ্ছে ওই ঈদের ওই সময়টা খুবই দারুণ ছিল? আমি বলি, আমি যেমন কোরবানির ব্যাপারে আমি সবসময় ছিলাম যে ঢাকাতে কোরবানি দেবো না, গ্রামের বাড়িতে দিব, ঝামেলাও কম, ওইখানে মাংস কেটে ওইখানে বিতরণ, ওইখানে শেষ, চ্যাপ্টার ক্লোজড। প্রথম এখানে আসার উনি মানে ওনার যেটা হলো যে না, ঢাকাতে করতে হবে, কিছু না হলেও করতে হবে, এবং এটা নিয়ে আমাদের একটু অনেক সময় একটু মতবিরোধ থাকতো। এখন আচ্ছা কোরবানি দিই, যে এই গরুর ঝামেলা কে নেবে, ভাগাভাগি করতে কে যাবে, আমার বাসায় গরু আমি আনতে দিব না, অন্য জায়গায় রাখতে হবে। এইটা নিয়ে কোরবানি ঈদে একটা বিতর্ক সৃষ্টি হয়, এবং মাংস আনতেও আমার আপত্তি খুব, ওই মাংস আনতে যাবো না, যাইতে তো হবে, মাংসটা তো আনতে হবে। উনারই হলো যে তুমি না খাও,
মানুষকে তো দিতে হবে, কাউকে না কাউকে দিতে হবে, ওদের বাড়িতে ওই যে কাজের লোক আছে অমুক আছে ওদেরকে দিতে হবে। স্যার আমরা একটু আপনাদের শপিংয়ের ব্যাপারে এবার একটু জানতে চাই। আসলে সত্যি কথা আমি শপিং পছন্দ করি না এবং পারতপক্ষে করি না। যদি কখনো শপিংয়ে যাই, আমি যেটা বলছিল একসাথে যে কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে চলে আসি, সারা বছর আমি আর যাবো না। গেলে আবার আমি একটু কী বলবো, একটু আউট অফ কন্ট্রোল, হয়তো 4-5টা কিনে ফেললাম, টাস আমি একই দোকান থেকে কিনে ফেললাম। আমার ওই বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জিনিস পছন্দ করা, আবার ওই গায়ে চাপিয়ে ওটাকে মাপামাপি করা, এটা আমি একেবারেই অপছন্দ। আমরা কথা বলছিলাম তারা কিভাবে ঈদ উদযাপন করেন, ঈদের তাদের প্রস্তুতি কি থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটু জানার চেষ্টা করব। তার সাথে সাথে এখন দেশের বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটি নিয়ে স্যারের কাছে আরও জানতে চাইব। রেমিটেন্সের এবারকার যে পরিস্থিতি আমরা ভালো দেখতে পাচ্ছি। একই সাথে আমরা যদি আমাদের তার সাথে বিনিয়োগের অবস্থাটাও যদি বলি, ফরেন ইনভেস্টমেন্ট, সেই জায়গাটাতে আমরা কিছুটা দুর্বল অবস্থানে আছি। স্যার এটা নিয়ে কিছু জানতে চাই, কি ভাবছেন আপনি, কি পরিকল্পনা বা কি মানে কি হতে পারে বা কি হতে যাচ্ছে? দেখুন, আমি মনে করি যে আমরা আমাদের যে নিম্নমুখী যে প্রবণতাটা ছিল সেটা আমরা কাটিয়ে উঠেছি। এখন আর মূল্যস্ফীতি উপরের দিকে যাবে এটা আমি মনে করি না, নিচের দিকেই নামবে। আমি যেটা প্রথমেই বলেছিলাম আগস্ট মাসে এই দায়িত্ব নেওয়ার পরে, যে আমাদের মূল্যস্ফীতিটা এই জুলাই মাসের মধ্যেই, জুনের শেষে, মানে ফিসক্যাল ইয়ারের শেষে এটা হয়তো 7-8-এ চলে আসবে এবং আগামী বছর আমরা 5-এর নিচে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমাদের যেটা লক্ষ্য হচ্ছে যে মূল্যস্ফীতি মানুষকে সবচেয়ে বেশি বিব্রত করে, মানুষকে কষ্ট দেয়। এই জায়গাটায় একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে হবে। মোটামুটি স্টেবল আছে এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেটটা স্টেবল থাকলে বিদেশের থেকে যে আমরা আমদানি করছি দামগুলো তাহলে স্টেবল থাকবে। তো দামগুলো মোটামুটি আমরা কিন্তু দেখেছি যে এবার ঈদে প্রায় সব কিছুর দাম একটা স্থিতিশীল অবস্থায় ছিল। হ্যাঁ, হয়তো মুরগির দাম একটু শেষের দিকে একটু বাড়তেই পারে, সেটা তো হবেই, আবার ঈদের পরে আবার এটা কমে যাবে। তো ওইটুকু সিজনালিটি থাকবে। সামগ্রিকভাবে আমরা মনে করি যে ম্যাক্রো স্টেবিলিটি, রিজার্ভের সিচুয়েশন স্টেবল, এক্সচেঞ্জ রেট স্টেবল, আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট সিচুয়েশন ইমপ্রুভ করেছে, কারেন্ট অ্যাকাউন্টে এখন আর ডেফিসিট নাই, আমাদের এক্সপোর্ট বেড়েছে, রেমিটেন্সের কথা যেটা আপনি বললেন সর্বোচ্চ রেকর্ড হয়েছে। তো সব মিলিয়ে আমাদের যেটাকে বলি এক্সটার্নাল সেক্টর, সেখানে একটা স্বস্তির অবস্থায় আছে। 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের যে ডোমেস্টিক ম্যাক্রো সিচুয়েশন, প্রাইস সিচুয়েশন, সেখানেও আমরা স্বস্তির জায়গায় যাব। আর যেটা হচ্ছে বিনিয়োগ, কর্মসংস্থান, এই দুটো খুবই সম্পৃক্ত। এই দুটো কিন্তু প্রিকন্ডিশন। আমি যদি ম্যাক্রো স্টেবিলিটিটা নিয়ে আসতে পারি, বিনিয়োগ পরিবেশ ফিরে আসবে। আর বিনিয়োগ পরিবেশের জন্য আরেকটা জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। সেখানে একটা অস্থিতিশীলতা আছে, কারণ এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটার মেয়াদকাল নিয়ে একটা প্রশ্ন সবসময় থাকে। তো যেটাই হোক না কেন, আমরা মনে করি যে সুন্দরভাবে একটা ইলেকশন হয়ে যাবে আগামী বছরের আর্লি পার্টি কোনো এক সময়, এবং সেটার মাধ্যমেই ক্ষমতারও হস্তান্তর হবে এবং বাংলাদেশ দেখিয়ে দিবে যে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে, এবং অ্যাট দ্য সেম টাইম নতুন সরকার যখন আসবে তারা এর জন্য একটা সুন্দর সুশৃঙ্খল অর্থনীতিকে নিয়ে কাজ শুরু করতে পারে। এর আগেও তো আমরা কথা বলেছি, যখন আপনি ইকোনমিস্ট হিসেবে ছিলেন অনেক প্রশ্নই আপনি তুলেছেন, নানা কথাই বলা হয়েছে। স্যার এখন আপনি ঠিক টেবিলের অপর প্রান্তে, এখন কি মনে করেন আসলে কতটা ইমপ্লিমেন্টেবল মনে হয় আপনার কাছে? সত্যি কথা বলতে আই এম এ ফরচুনেট সিচুয়েশন আমার জন্য। কারণ হচ্ছে যে মোটামুটিভাবে আমাকে ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে এবং যেটা করতে চাচ্ছি, যেটা করা উচিত, করা সম্ভব, সেটা আমি করতে পারছি। রাজনৈতিকভাবে আমাকে কোনো বাধা বা বিধিনিষেধ দেওয়া হচ্ছে না। ফলে এখানে কাজ করে আনন্দ আছে এবং যে কারণে গোলপোস্টটাকে আমি নিজেই শিফট করে ফেলতেছি। অর্থাৎ একটু বেশি, হয়তো প্লেটের মধ্যে অনেক বেশি খাবার নিয়ে ফেলছি, যতখানি হয়তো পেটে জায়গাও হবে কিনা সন্দেহ আছে। তো বেশি অ্যাম্বিশাস টার্গেট নিয়ে ফেলতেছি আমি, মনে হয়। তো দেখা যাক যতদূর করা যায়, কারণ এই রকম সুযোগ সহজে আসে না লাইফে। দৃশ্যমান এবং টেকসই কিছু পরিবর্তন যদি আর্থিক খাতে করে রাখা যায়, সেটা একটা বড় অর্জন হবে।
ঈদ উপলক্ষে সাধারণ মানুষ অনেক কিছুই জানতে চায়, তারা বলতে চায়, সাধারণ মানুষকে আপনি যদি কিছু বলতে চান, তাদের জন্য আপনি যদি কিছু বলতে চান যে ঈদ উপলক্ষে। ঈদ সবার জীবনে আনন্দ এবং সুখ বহন করে নিয়ে আসুক, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। ঈদ মোবারক। আমাদের দর্শকদের জন্য যদি ছোট্ট একটা ঈদের উইশ যদি আপনি বলবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুন্দরভাবে ঈদ করতে পারেন, নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে। সেটাই আমাদেরও আশা স্যার, আমরা আশা করব আপনাদের ঈদও খুবই ভালো কাটুক, আপনাদেরকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আমাদের সাথে আমাদের দুজন অতিথির সাথে আমরা কথা বলছিলাম, আমরা কথা বললাম তাদের ঈদের প্রস্তুতি, ঈদে কী কী তারা করেন এবং এছাড়া আনুষঙ্গিক অনেক বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আর এই ছিল ঈদের বিশেষ অর্থযোগের আয়োজনে। দর্শক, এখানেই আমাদের আয়োজন শেষ করছি, এক্ষেত্রে সাথে থাকুন।